মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সব জায়গায় নাকটা গলাতে, তোমার লম্বা নাকটা গলাতে তোমার লজ্জা করে না? তোমাকে কেউ জিজ্ঞেস করেছে? তোমার কাছে কেউ কি জিজ্ঞাসা করেছে যে আমি এখানে থাকবো কিনা চলে যাব? এটার জন্য তোমার কাছে কেউ পরামর্শ চেয়েছে, অনুমতি চেয়েছে তোমার কাছে? ঠিক বলেছ রাধা, দুষ্টু আন্টিকে এরকম দুষ্টু দুষ্টু কথা বলতে হয়। দিদি ভাই, বড়দের কথার মাঝখানে কথা বলতে নেই। শুনুন হিরোবাবু, আমি বড় মাকে কথা দিয়েছিলাম যে আপনি সুস্থ হয়ে উঠে আমাকে যদি এখান থেকে চলে যেতে বলেন তাহলে আমি চলে যাব। ভগবানের কৃপায় আপনি সুস্থ হয়েছেন, আমরা সবাই উদ্ধার হয়েছি। আবার ঠিক আছে, বলবো না, এবার আপনি বলুন। আপনি বললে আমি এখান থেকে চলে যাব। রাধা, তুই তোর স্বামীর প্রাণ বাঁচাবি আর এখন বলছিস চলে যাবি? তা কি করে হয় রাধা মা? না না, তুই কোথাও যাবি না, কোথাও যাবি না। সে তো মেঘা দিদিকে না ধরিয়ে দিয়ে আমিও এখান থেকে যেতে চাই না। ওই শাকচুন্নিটাকে শায়েস্তা না করে এখান থেকে গেলে যে আমিও শান্তি পাবো না। কিন্তু গোমরামুখ তো কোনো কথাই বলছে না। কি হলো বলুন? ওনাকে জোর করে বেশি কথা বলাবেন না। একটা শকে ওনার ভোকাল কর্ডটা ড্যামেজ হয়েছে, কথা বলা ওনার একদম বারণ আছে। সো প্লিজ আপনারা ওকে জোর করবেন না। কি বলছেন ডক্টর? তাহলে কতদিনে ও ঠিক হবে? কিছুদিন তো লাগবে মিস্টার সেন, সুতরাং কথা বলার জন্য একদম জোর করবেন না প্লিজ। কোথা থেকে কি হয়ে গেল দিদি? কাঁদছিস কেন ছোট? তো অনেকটা ঠিক হয়ে গেছে, পুরোপুরি ঠিক হয়ে যাবে বাবা। রাধা, রাধা, শুনলে তো তুমি ডক্টরকে বললে? শুনলে তুমি আদির কি হয়েছে? এই সবটা কিন্তু তোমার জন্য হয়েছে রাধা। তোমার জন্য হয়েছে রাধা। রাধা, আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুমি এখন এখান থেকে চলে যাও। তুমি এখন নবদ্বীপে চলে যাও, আদি সুস্থ হয়ে উঠুক, তারপর তুমি আসো। প্লিজ প্লিজ রাধা। বাবা, রাধা থাকবে তো? বাবা, তোমাকে কথা বলতে হবে না, তুমি শুধু মাথা নাড়ি হ্যাঁ বলো। রাধা থাকবে? তুমি রাধাকে থাকতে বলছো? আমি অবশ্য জানি কেন বলছো, কিন্তু তাও তোমার মনের মধ্যে ঢুকে না বড্ড জানতে ইচ্ছে করছে, সবকিছু বড্ড জানতে ইচ্ছে করছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি ইশারা করে কিছু একটা বোঝাও, আমি ঠিক বুঝতে পেরে যাব। খিদে পেয়েছে, কি খাবে বলো? অর্ডার করি আমি কিছু একটা খাবার। আরে কি হয়েছে বল না। দাদা ভাই, তোমার যেটা লাগবে তুমি একটা কাগজ কলমে লিখে দাও না। দাঁড়াও, আমি তোমার কাগজ কলম দিচ্ছি। কি হয়েছে? কি হচ্ছে? তোর কি শরীর খারাপ লাগছে নাকি? কি বলতে কি চাইছেন উনি? কিছুই তো বুঝতে পারছি না। দিদি, কি বলতে চাইছেন উনি? তুমি কিছু বুঝতে পারছো? বুঝতে পারছি না। কি হলো আদিপ? আমি এক্ষুনি ডক্টরকে ফোন করছি। উনি কি রান্নাঘরের দিকে দেখাচ্ছেন? কেন? এক মিনিট, আমি আসছি। কোথায়?
দিদিভাই এখন বাবাকে জ্বালিও না, কথা বলিও না। কিছু লাগবে গো নতুন বৌদিমণি? আর বলো না কিছু কি লাগবে? উনি কি যে চাইছেন কিছুই তো বুঝতে পারছি না চাদর মাথা। হ্যাঁ হ্যাঁ, আমিও তো অনেকক্ষণ ধরে দেখছিলাম, কিন্তু বড়দা তো যে কি চাইছে আমিও তো বুঝতে পারছি না। কি হলো আদি, কোথায় যাচ্ছিস তুই? কি হলো? কফি? কোন কফি রাধা? ফুলকপি না বাঁধাকপি? কোন কফি? বাই দ্য ওয়ে, আদি কফি খায় না, আদি কফি খায়, যেটা এখন ও খেতে চায় না। রাধা বুঝতে পেরেছে, আর তোমরা কেউ বুঝতে পারোনি। রাধা রাক্স। তুই কি করে বুঝলি রাধা? যেটা আমি বুঝতে পারলাম না সেটা তুই বুঝে গেলি। আদির মনের কথা তুই বুঝে গেলি। তাহলে কি আমি এমনি এমনি পড়ে আছি এই বাড়িতে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দৌড়ে গেছো যখন তখন, তোমার দেওয়াল শক্ত এখন, আসল নকল মিলতে তুমি দেবে না। ব্রিটিশ অজি ধ্বংস করে গ্যালারি পার ছক্কা মেরে, মহারাজা বলছি তুমি থেমো না। যেই অন্ধকার ঠেলে তুমি আবার ফিরে এলে, গোটা পৃথিবী দেখলো ঘুরে দাঁড়ানো কাকে বলে। তুমি তোমার চেনা মাঠে যখন আবার দাঁড়ালে, কিছু শুনতে পাচ্ছি না আমি ইডেন গর্জনে। ওয়াংখেড়ে থেকে লর্ডস থেকে ইডেন, দাদা দাদা চিৎকার কিছু শুনতে পাচ্ছি না। গলির মোড়ে পাড়ার রকে, দাদা তুমি সবার, তোমায় ছাড়তে পারছি না। দাদা ও দাদা, ও দাদা, ও দাদা, ও দাদা, তোমার দাদাগিরি চলুক শত বছর। দাদা ও দাদা, ও দাদা, ও দাদা, ও দাদা, তুমি বেঁচে থাকো আরো 1000 বছর। দাদা ও দাদা, ও দাদা, ও দাদা, ও দাদা, তোমার দাদাগিরি চলুক শত বছর। দাদা ও দাদা, ও দাদা, ও দাদা, ও দাদা, তুমি বেঁচে থাকো আরো 1000 বছর। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাদের জন্যই বেঁচে থাকি আমরা, তোমার জন্য বেঁচে থাকি। বহুদিন ধরে আমরা তোমার জন্যই বেঁচে রয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আকিব, থ্যাংক ইউ নাসিমা। আকিব, নাসিমার কত বছরের বিবাহিত জীবন? আমাদের দাদা 4 বছর। নিউলি ম্যারিড। পরিচয় কি কর্মসূত্রেই? না, কর্মসূত্র নয় অ্যাকচুয়ালি। এমনিতেই আমি একটু ওভার থিঙ্কার। ইউ লাইক মি, ওভার থিঙ্কার। এবং যা হয়, ওভার থিঙ্কিং এর থেকে একটা বাই প্রোডাক্ট হিসেবে ভালো ভালো গান পাওয়া যায়। তো ওই সময়টা খুব উর্বর একটা সময় ছিল, খুব ভালো ভালো গান লিখছিলাম। কিন্তু আমার বোন
তার মনে হয়েছিল যে শুধু গান লেখাটা এনাফ নয়, আমার একটা জীবনসঙ্গী দরকার। তার মনে হয়েছিল, সে আমাকে অনেকগুলো ফেসবুকে প্রোফাইল দেখে, যেগুলো আমার কলেজ বন্ধু। আমার 4টে প্রোফাইল খুব পছন্দ হয়েছিল, আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, একসেপ্টটা করে নিয়েছে। এবং আমার প্রথম রেসপন্স ছিল, আমাদের গান রয়েছে, প্লিজ শুনে একটু জানাবেন কেমন মানে লাগছে। নো হাই নো হ্যালো, শুধু দুটো গান পাঠিয়েছে আমাকে মেসেঞ্জারে, শুনে দেখবেন কেমন লাগলো। এক সপ্তাহ পরে রিপ্লাই এসেছিল, শুনে দেখবো। তখনও শোনেনি আর কি। এইভাবে যখন গানটা ইভেন্চুয়ালি শুনলো, তখন আমাদের একটু কথা বলার মনে হলো যে এই মানুষের সাথে কথা বলা যায় আর কি। আমাদের মনে হয়েছিল যে আমরা একে অপরের থেকে আলাদা নই, খুব সিমিলার। যেটা হয় যে অপোজিট অ্যাট্রাক্টস, আমাদের ক্ষেত্রে সেটা নয়। সেই জন্যই হয়তো উনি তোমার শোতে ফটোগ্রাফি করতে যান। ভেরি ট্রু। তবে দাদা, বিভিন্ন প্রোগ্রামে ছবি তুলতে যাওয়া মানে বরকে একটু মানে নজরেও রাখা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 27 years of married life. আপনি প্রফেশনালি কি করেন? আমি একটা মুদির দোকানে চাকরি করি আর কি, ডেলিভারির কাজকর্ম দেখি। ওকে। আর আপনি? আমি বাড়ি সামলাই, মানে আমার 4 ছানা প্লাস আরেকজন 5 ছানাকে সামলাই, আর একটা ছোট মশলার বিজনেস করি। আপনি মুদির দোকানের হেড? ওই মানে আপনার হেড কিন্তু আমার খুব ভালো বন্ধু। মুদির দোকান শুনলে কিন্তু খুব চাকরি আর থাকবে না। আলটিমেটলি রিটেল, গ্রসারি রিটেল, মুদির দোকানই তো। So we are heading the national operation of e-commerce for that particular company. অনলাইনটা পুরোটা। ক বছর হলো এই কোম্পানিতে রয়েছে? হচ্ছে 6 বছর। হ্যাপি ম্যারিড লাইফ 27 years. বিভিন্ন ওঠাপড়ার মধ্যে থেকে শুরু করেছিলাম দাদা। উই ফট আ লট, অনেক বড় রাস্তা। 27 ইয়ার্স বলতে এইটুকখানি শব্দ লাগে আর কি। 27, me too. No. 27 বছরের এই অভিজ্ঞতা যদি এক কথায় বলতে হয়, what has been the best? কেউ কাউকে ছেড়ে যায়নি, এবং শেষ দিন অবধি সাথে থাকবো, পাশে থাকবো, দুজনে স্ট্রাগল করব, এবং আবার যদি জিরো থেকে শুরু করতে হয় সেটাও করব। দাদা যখন চালু করেছিলাম, দুজনে আসলে পালিয়ে গেছিলাম এখান থেকে। আমি শুনেছি যে একবার পালায় সে মাঝে মাঝে পালায়। এই যে দাদা বললাম, আমি রিস্ক নেইনি। তো যখন বেরিয়েছিলাম, আমরা ঠিক করেছিলাম যে ভাই মানে কি করতে পারবো জানি না, পড়াশোনা করেছি, কাজ করে যা, যদি বটতলা জোটে বটতলা, আর যদি ঘর জোটে তাহলে ঘর। তো আমরা দাদা সবকিছু এক্সপিরিয়েন্স করে ফেলেছি। মানে শুরু করেছিলাম একদম পুরো বেড়ার ঘর থেকে আরম্ভ করে, ওই যখন শুরু করেছিলাম কিচ্ছু ছিল না, কিছু খুঁজেও পাচ্ছিলাম না, তখন ও পড়াশোনাটা চালু রেখেছিল। ও ট্রেনে হকারিটা করছো? আমি ট্রেনে হকারি করতাম তখন। ইয়েস ইয়েস, উই হ্যাভ স্টার্টেড ফ্রম দ্যাট। আপনি একদম বেস লেভেল থেকে উঠেছেন। ফ্যান্টাস্টিক। সাউথ সেকশনে এখনো আচারওয়ালা বললে দেখবেন, সন্দীপ আচারওয়ালা বললে চিনবে, অনেকেই চেনে। আমি বাড়িতে প্যাকিং, বানানো, লেভেলিং করা সব পড়াশোনা করতে, তার সাথে সাথে ওগুলো করতো। আর ও সেল করতো ট্রেনে। তারপরে ওখান থেকেই টুকটুক টুকটুক করে ওই দুপুর টাইমে ফাঁকা থাকতো ট্রেনে, সেই সময় সাইবার ক্যাফে ছিল তখন, এরকম ঠিক আছে, যাদবপুরে সাইবার ক্যাফে থেকে ওই বিভিন্ন কম্পিউটার কোর্স ওই করতাম আর কি, শিখতাম। ওগুলো করতে 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 ও একটুখানি হেল্প করলো আমাকে পড়াশোনা, মানে ও পড়াশোনা কমপ্লিট করলো, তারপরে ও চাকরি পেলো, চাকরি পেয়ে আমাকে পড়াশোনা করতে হেল্প করলো। দারুণ গল্প কিন্তু। হকার থেকে এখন রিটেল কোম্পানির হেড। আমার কাছে একটা সিক্রেট আছে, আমি তোমাকে অনেক আগে দেখেছি, মানে 94-এ দেখেছি, কারণ তখন আমি এইচএস দিয়ে আমি গোখেলে ভর্তি হয়েছিলাম, এবং গোখেলে তোমার ওয়াইফ ডোনা আমার ব্যাচমেট ছিল, এবং তুমি ওখানে একবার ওর সাথে মিট করতে গেছিলে, এবং আমরা বেরিয়ে তোমাকে। ওটা আমি নয়, ওটা ডোনাদির আগের বয়ফ্রেন্ড। আমি ছিলাম একদম গর্ব সহকারে। পরে অনেককে বলেছি যে আমি ডোনার ব্যাচমেট ছিলাম, কলেজ মেট ছিলাম। সেটা গর্বের, কিন্তু ওইটা ছিল বয়ফ্রেন্ড। হ্যাঁ, সেই বয়ফ্রেন্ড এখন হাজবেন্ড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দক্ষিণ 24 পরগনা রোহন দেবয়ন্তী। রোহন চেঞ্জ করেছে প্রফেশন, দেবয়ন্তীকে বিয়ে করার জন্য। কেন, কি করতে তুমি আগে? প্রথমে আমি ডিজেইং করতাম প্রফেশনাল লেভেলে। ডিজে? ইয়েস স্যার।
অনেক বছর ডিজেইং করেছি, এই 2004-এ আরম্ভ করেছিলাম, আর 2013 প্লাস লাউঞ্জ এটা অ্যাস্টারে ছিল, একটা অ্যাস্টার হোটেলে। তো ওখানে ওকে দেখতাম, মানে প্রায় 6 মাস দেখেছি। একদিন হঠাৎ আমার সাথে এসে দেখা করলো, বললো ও তোমার নাম কি রোহান? ও আমার দাদার বন্ধু। তারপর ওকে ফেসবুকে অ্যাড করলাম, সো ফেসবুকে মেসেজ করছি একবার, তারপর হলো চলো দেখা করি। প্রথম ডেটে আসলোই না দাদা, তো হয়েই থাকে প্রায়। তারপরে মানে সেকেন্ড ডেট ফিক্স হলো, আসলো, দেখা হলাম। প্রথম টাইমেই বাউন্সার ফেলে দিয়েছে একটা নর্মস, কি বিয়ে করতে হবে। আচ্ছা, আবার একটা বাউন্সার আসলো, দেখো ডিজাইন করবে, সংসার পার্টি কিভাবে চলবে, একটা তো সিরিয়াস জব করতে হবে। আমি না, ডিজাইন ও সিরিয়াস জব, বাট একটা ফাইন্যান্সিয়ালি মোর স্টেবিলিটি এন্ড এভরিথিং। সো ও মেকআপ আর্টিস্টও আছে, আগে ক্যাবিন ক্রু ছিল, মেকআপ আর্টিস্ট হলো। তারপরে আমরা লাইক নো, আমারও হেয়ারে ইন্টারেস্ট ছিল দাদা, সো আমি অনেকগুলো ইন্টারন্যাশনাল হেয়ার ডিজাইনিং কোর্স, হেয়ার কালারিস্ট এটা করলাম, অনেক পার্টিসিপেশন। দেন টুগেদার উই স্টার্টেড আ ব্র্যান্ড, বাবিজ মেকওভার স্টুডিও। এটা যাদবপুরে আছে আমাদের স্যালন। সো উই আর ওয়ার্কিং টুগেদার টু মেক আ গোল। উই হ্যাভ আ 5-year-old বেবি। এখন ওটাই আমাদের লাইফ আর আমাদের ব্যবসা। ওখানে আমার বস, কি বলবো, মানে সারা টাইম দাদাগিরি করে, বাড়িতেও করে, ওখানেও করে। ভারতের কোন অংশটি ভুটানে রয়েছে, তাও ভুটান সরকার এটি নিয়ে কিছু বলে না? দাদা লেটারটা। Well done, absolutely right. ভারতের ভুটানে রয়েছে, তাও ভুটান সরকার এটি নিয়ে কিছু বলে না। ভারতেও আছে, ভুটানেও আছে। ওয়েল ডান। ও এত বুদ্ধিমান, মানে আমি ভাবতেই পারছি না। প্লিজ, ও বুদ্ধিমতী বলেই তোমাকে, বুদ্ধিমতী, রাইট, সেই জন্যই বুদ্ধিমান বললাম। ঘড়ির কাঁটা ছাড়া আর কি এই মুহূর্তে এখানে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে? চোখ। বোঝাও, চোখ কেন বললে? Because we are reading it left থেকে right. ফাইনাল? Yeah, please stick to that. চোখ। ওকে, কেউ চ্যালেঞ্জ করবে? ওয়েস্ট অফ বেঙ্গল কেউ চ্যালেঞ্জ করবে? ইউ আর অ্যাবসলিউটলি রাইট। দক্ষিণ 24 পরগনা। বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে চোখ। দে আর অ্যাবসলিউটলি রাইট। ঘড়ির কাঁটা ছাড়া এটা পড়তে দেখবে চোখটা বাঁ দিক থেকে ডান দিকে যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা খেতে ভালোবাসে তো? প্রচন্ড। শুধু খেতে ভালোবাসে না, মানে বাড়ি থেকে দুধ ছাড়া চিনি ছাড়া চা খেয়ে আমি পাঠালাম, আর ঠিক বাইরে বেরিয়ে অনেকগুলো দোকান, সেখানে বেশ দুধ দিয়ে চিনি দিয়ে বেকারির বিস্কুট দিয়ে চা খেলো। আমার সমস্ত কলিগরা বলে, আমার পাড়ার লোকেরা বলে যে আজকে তো মৃন্ময়কে ওখানে দেখলাম ফুচকা খাচ্ছে, ওখানে দেখলাম ঘুগনি খাচ্ছে, ওখানে দেখলাম চা খাচ্ছে। মানে খেতে শুধু ভালোবাসে তাই নয়, মানে প্রচন্ড পরিমাণে এই ধরনের বাজে খাবার খেতে থাকে। আমি সেই জন্য বাড়িতে যতক্ষণ থাকি ওর মতো করে চলি, বাইরে বেরিয়ে গেলে সবটা পারি না দাদা। দরকার নেই, আর বাড়িতেও দরকার নেই। দরকার নেই, তাহলে বাড়িতে টিকতে পারবো তো দাদা?
দেবদাস পারো। দারুণ দারুণ দারুণ। এই বিখ্যাত জুটিকে নিয়ে একাধিক দেশে বহু ছবি বানানো হয়েছে, যার মধ্যে ভারতে বাংলা, উর্দু, হিন্দি, মালায়ালাম, উড়িয়া সহ বহু ভাষায় প্রায় 25টির বেশি ছবি রয়েছে। এর মধ্যে প্রথম যে ছবিটি সেটি ছিল একটি নির্বাক চলচ্চিত্র। কোন জুটি? তোমাদের 4টে অপশন আছে। অপশন এ তে রাধাকৃষ্ণ, অপশন বি তে সালিম আনারকলি, অপশন সি তে রোমিও জুলিয়েট, আর ফাইনালি পার্বতী আর দেবদাস। আমরা সিতে যাব, রোমিও জুলিয়েট। রোমিও জুলিয়েট, রাইট। তোমাদের উত্তর হচ্ছে রোমিও জুলিয়েট ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, তোমাদের কি উত্তর? বি। দক্ষিণ দিনাজপুর বলছে বি, সালিম আনারকলি। সি। সি, রোমিও জুলিয়েট। মুর্শিদাবাদ ডি। ডি, পারো দেবদাস। সঠিক উত্তর দেখি। তোর নাম কি? সৌমিলি সরকার। ভারতবর্ষ, বাংলাদেশ এবং পাকিস্তানে এই জুটিকে নিয়ে ছবি হয়েছে দেবদাস। কলেজ লাইফে আলাপ ছিল? ইউনিভার্সিটি লাইফে। সেখান থেকে প্রেম আর সেখান থেকে না, সেখান থেকে প্রেম ঠিক নয় দাদা। অ্যাকচুয়ালি কি আমি বলছি, যখন রিইউনিয়নটা হয়, সেই রিইউনিয়নের সময় আমার উপর দায়িত্ব থাকে জেনারেলি প্রোগ্রামটা কন্ডাক্ট করার বা বিভিন্ন কিছু করি। তখন ওকে আমি বলেছিলাম যে তুই আমাদের সঙ্গে একটু গান টান করবি, ওই কোরাস টোরাস। ও সাহস পাচ্ছিল না, একদমই সাহস পাচ্ছিল না। আমি একটু ভীতু। তো পরে সাহস টাহস করে এসেছিল, তখন থেকে আমি ওকে অ্যাকচুয়ালি নোটিস করি, আর ও আমাকে নোটিস করে। অ্যাকচুয়ালি এইভাবে আস্তে আস্তে একটা ভালো লাগা জায়গা তৈরি হয়েছিল। কিন্তু 2 বছরে কিন্তু আমরা কেউই জানতাম না যে আমরা লাইফে পার্টনার হতে চলেছি। জানাটা ধরার মধ্যেও ছিল না, কারণ ও তো সকলের মৃন্ময় দা ছিল, মানে ইউনিভার্সিটির সকল মেয়েদেরও মৃন্ময় দা। হ্যাঁ, আমারও মৃন্ময় দা, আমারও মৃন্ময় দা। ফলে ওকে তো প্রেম তো করা যাবে না, ও তো দাদা। প্রেম মৃন্ময় দা থেকেই শুরু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রিতম আর চান্দ্রের জাস্ট 1 বছর বিয়ে হয়েছে। 1 বছর 1 মাস বিয়ে হয়েছে। হানিমুন কোথায়? থাইল্যান্ড। ও থাইল্যান্ড। নর্থ 24 পরগনা কোথায় থাকো? বারাসাত। বারাসাত। দাদা, আমি কিন্তু বেহালার মেয়ে। আরে বাহ, আমি কিন্তু তোমাকে অনেকবার দেখেছি। বেহালা কোথায় থাকো? আমি থাকি শিলপাড়া। ও আমার বাড়ি ছাড়িয়ে? হ্যাঁ। দুজনে কমপ্লিটলি আলাদা, মানে নর্থ পোল সাউথ পোল। মানে আমার পার্সোনালিটি ভীষণ লাউড, মানে আমি জোরে হয়তো কথা বলি না, কিন্তু আমার মানে আমি সবসময় কিছু না কিছু আমি করছি, নয় লাফাচ্ছি, নয় কিছু না কিছু, নয় খাচ্ছি। ক্লাস ক্লাউন। ক্লাস ক্লাউন, ঠিক আছে। আমার জন্য ওর লাইফে এন্টারটেনমেন্টটা রয়েছে, আর নয়তো ভীষণ বোরিং। মানে কোনো কথা ধর আমি বলছি, এরকম একটা আনসার। চুপচাপ মানুষ আর চুপচাপ মনে হয় ওরকম, কিন্তু যখন ঝগড়া করবে বা যখন এরকম হয় না। প্লিজ দাদা, বড়রা তো চুপচাপই থাকতে হয়। আমি তো একদমই চুপ। হ্যাঁ একদম। যত দিন যাচ্ছে আমি চুপই করে যাচ্ছি, কিছুদিন বাদে সাইলেন্ট হয়ে যাব। জোসেফিন ককরান দৈনন্দিন জীবনে সংসারের নানান কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। তাই তিনি একটি বিশেষ যন্ত্র আবিষ্কার করেন, যা তার এবং পরবর্তীকালে অনেক মহিলাদের এই বিশেষ কাজ করতে সহজ এবং সুবিধা হয়েছে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত এই বিশেষ যন্ত্রটি কি? ওয়াশিং মেশিন, ভ্যাকুয়াম ক্লিনার, মাইক্রোওয়েভ ওভেন, ডিশওয়াশার। Washing machine, vacuum cleaner, microwave oven, dishwasher. অপশন এ ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। ভ্যাকুয়াম ক্লিনার। ঝাড়গ্রাম। ভ্যাকুয়াম ক্লিনার। পশ্চিম মেদিনীপুর। ভ্যাকুয়াম ক্লিনার। ভ্যাকুয়াম ক্লিনার। এবার দেখি সঠিক উত্তর কি। ডিশওয়াশার। ডিশওয়াশার ইজ দ্য রাইট আনসার। এই পুরুষতান্ত্রিক সমাজে জোসেফিন কোক্রেনের ডিজাইন করা যে ডিশওয়াশার, সেটা অনেক পুরুষ ইঞ্জিনিয়ার মেনে নেয়নি, কিন্তু তারা নিজেরা অসফল হওয়ার পর মানতে বাধ্য হয়েছেন যে পেশাগতভাবে বেকার জোসেফিনই ঠিক। তিনি 1893 সালে শিকাগোতে ওয়ার্ল্ড ফেয়ারে যান, এবং মজার ব্যাপার হলো সেই বছরই ভারতবর্ষ থেকে ভাষণ রেখেছিলেন একই স্থানে।
স্বামী বিবেকানন্দ। এই দেখো 1893 সালে ডিশওয়াশার ছিল এরম। দেখো ওপরে লেখা আছে দ্য গ্রেট ডোমেস্টিক প্রবলেম সলভ। একটি মত অনুযায়ী কলকাতার বিবিধিবাগের ট্যাঙ্ক স্কোয়ারে অবস্থিত একটি জায়গার নাম আসে হোলি বা দোল খেলার কারণে। কোন জায়গা? লাল দিঘি, লাল ঘাট, লাল ঝিল, লাল গোলা। লাল দিঘি। তোমার উত্তর লাল দিঘি। দেখি হোয়াটস দ্য রাইট আনসার। হোলি খেলার পর ট্যাঙ্ক স্কোয়ারের পুকুরের রং একদম লাল হয়ে যায়, লাল দিঘি। সেখান থেকে এই নাম আসে লাল দিঘি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদাগিরির অডিশন থেকে পরিচয়, এটা প্রথম নয়, প্রথম কাপল নয়। দাদাগিরির অডিশন, দাদাগিরি থেকে বহু মানুষ এখান থেকে বেরিয়ে কাপল হয়েছে। 2013 সালে আমরা অডিশন দিতে গেছিলাম, মানে লাইনে দাঁড়িয়েছিলাম পরপর। তখন যা হয়, অনেক লাইনে অনেক ভিড়ের মধ্যে একটা পেন চাওয়া নিয়ে সম্পর্কটা শুরু হয়। আমি পেন আনিনি, তো ওর থেকে নিয়েছিলাম। তো সেখান থেকে মানে সেরকম জাস্ট কোথা থেকে এসছো হ্যাঁ না তেনা এইটুকু কথা হয়। তারপরে যে যার মতো চলে যায়, সেরকম এগোয় না। সেবছর সিলেকশনও হয়নি। হ্যাঁ, সিলেকশন কারোরই হয়নি। বেশ কিছুদিন পরে হঠাৎ ফেসবুকে দেখি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তখন কথা আরম্ভ হলো। তখন বেশ ভালো মানুষ, একদম মানে কি ভালো লাগে না ভালো লাগে দেখলাম সবই মিল আছে। তারপর তো বিয়ে হলো। ও একদম একটু গ্রামের দিকে, ও সহজে কারোর সাথে খুব একটা মানে ওপেন আপ তখন হতে পারতাম না 2012-13 সালে। তারপর সেটাই আমার দাদাগিরি যে আমি ওর বাড়ি হচ্ছে খোদ সন্তোষপুরে, মানে হার্ট অফ দ্য সিটি একদম বলতে পারেন, সাউথ ক্যালকাটায় সন্তোষপুরে। তারপর ওকে নিয়ে গিয়ে গ্রামে যাওয়ার পর থেকেই শুরু হলো একটা ইতিহাস। মানে আমাদের ওখানে সাংঘাতিক। আমাদের এখানে যেমন যেভাবে আমি থেকেছি, ওখানে দেখতাম যে অন্ধকার, মানে অত লাইট ফাইট নেই। আমার একটু ভূতের ভয় আছে। আর ও হচ্ছে কি ওই অন্ধকার প্রিয়। মানে তখন আস্তে আস্তে দেখা গেল যে পুরোটাই অমিল, একটা একটা করে বাড়ছে আর কি। আমি যা ভালোবাসি, আমি বড় মাছ খেতে ভালোবাসি, ও ছোট মাছ খেতে ভালোবাসি। বাজারে গেলে রোজই নিয়ে আসবে ট্যাংরা মাছ, ঠিক আছে? আর কোনো মাছই নেই নাকি বাজারে। ট্যাংরা মাছ খেতে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। ও ছোট ছোট ট্যাংরা মাছ, মোরলা মাছ বাজারও করতে পাঠাবে, নিজের মনের মতো বাজারও করতে পারবো না, সে কি করে হয় ভাবুন। স্বাধীনতার পর কোন বছরের ক্যালেন্ডার ভুল করে উল্টো টাঙালেও আপনার সালটা পড়তে কোনো অসুবিধে হতো না? 2002। তুমি বলছো 2002? 2002 2002 2002। উল্টো করলে কি 2002 হয়? না, সেটা হচ্ছে না। সময় শেষ। কেউ চ্যালেঞ্জ করবে? 1961। Yes, 1961। বাবা একজন গ্যাস সিলিন্ডার হকার, ছেলে কাজ পেয়েছিল একটি কোচিং সেন্টারে ঘর মোছার। পরবর্তীকালে আসে রঞ্জি খেলার সুযোগ, সেখান থেকে আইপিএল। আজ এই খেলোয়াড় টিম ইন্ডিয়ার একজন সদস্য। কে ইনি? ইটস আ লাভলি স্টোরি। শ্রেয়াস আয়ার, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, যশস্বী জয়সওয়াল। যশস্বী জয়সওয়াল। যশস্বী জয়সওয়াল। ফুল এন্ড ফাইনাল? আই এম গেজিং অ্যাকচুয়ালি। নি কেউ চ্যালেঞ্জ করবে? রিঙ্কু সিং। সুদীপ্ত আর দেবশ্রী বলছে রিঙ্কু সিং। দেখি হোয়াটস দ্য রাইট আনসার। রিঙ্কু সিং। यशस्वी स्टोरीज मोर और लेस द सेम। ওই জায়গা থেকে গেস করছিলাম। ওরা ফুচকা বিক্রি করে। বলি না দাদাগিরিতে বাঙালি লড়ে, বাঙালি গড়ে, বাঙালি আজও দাদাগিরি করে। এইসব গল্প হচ্ছে ভারতে দাদাগিরি। একদম। And they are two enormous success stories. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদাগিরির অডিশন থেকে পরিচয়, এটা প্রথম নয়, প্রথম কাপল নয়। দাদাগিরির অডিশন, দাদাগিরি থেকে বহু মানুষ এখান থেকে বেরিয়ে কাপল হয়েছে। 2013 সালে আমরা অডিশন দিতে গেছিলাম, মানে লাইনে দাঁড়িয়েছিলাম পরপর।
তখন যা হয়, অনেক লাইনে অনেক ভিড়ের মধ্যে একটা পেন চাওয়া নিয়ে সম্পর্কটা শুরু হয়। আমি পেন আনিনি, তো ওর থেকে নিয়েছিলাম। তো সেখান থেকে মানে সেরকম জাস্ট কোথা থেকে এসছো, হ্যাঁ না তেনা এইটুকু কথা হয়। তারপরে যে যার মতো চলে যায়, সেরকম এগোয় না। সে বছর সিলেকশনও হয়নি। হ্যাঁ, সিলেকশন কারোরই হয়নি। বেশ কিছুদিন পরে হঠাৎ ফেসবুকে দেখি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তখন কথা আরম্ভ হলো। তখন বেশ ভালো মানুষ, একদম মানে কি ভালো লাগে না ভালো লাগে দেখলাম সবই মিল আছে। তারপর তো বিয়ে হলো। ও একদম একটু গ্রামের দিকে, ও সহজে কারোর সাথে খুব একটা মানে অতটা ওপেন আপ তখন হতে পারতাম না 2012-13 সালে। তারপর সেটাই আমার দাদাগিরি যে আমি ওর বাড়ি হচ্ছে খোদ সন্তোষপুরে, মানে হার্ট অফ দ্য সিটি একদম বলতে পারেন, সাউথ কলকাতায়। আমি যাদবপুরে থাকি, মানে বাড়ি আর কি। তারপর ওকে নিয়ে গিয়ে গ্রামে যাওয়ার পর থেকেই শুরু হলো একটা ইতিহাস। মানে আমাদের ওখানে সাংঘাতিক। ওখানে আমাদের এখানে যেমন যেভাবে আমি থেকেছি, ওখানে দেখতাম যে অন্ধকার, মানে অত লাইট ফাইট নেই। আমার একটু ভূতের ভয় আছে। আর ও হচ্ছে কি ওই অন্ধকার প্রিয়। মানে তখন আস্তে আস্তে দেখা গেল যে পুরোটাই অমিল, একটা একটা করে বাড়ছে আর কি। আমি যা ভালোবাসি, আমি বড় মাছ খেতে ভালোবাসি, ও ছোট মাছ খেতে ভালোবাসি। বাজারে গেলে রোজই নিয়ে আসবে ট্যাংরা মাছ, ঠিক আছে? আর কোনো মাছই নেই নাকি বাজারে। ট্যাংরা মাছ খেতে ভালোবাসো? ভীষণ ভালোবাসি। ও ছোট ছোট ট্যাংরা মাছ, মোরলা মাছ। বাজারও করতে পাঠাবে, নিজের মনের মতো বাজারও করতে পারবো না, সে কি করে হয় ভাবুন। স্বাধীনতার পর কোন বছরের ক্যালেন্ডার ভুল করে উল্টো টাঙালেও আপনার সালটা পড়তে কোনো অসুবিধে হতো না? 2002। তুমি বলছো 2002? 2002 2002 2002। উল্টো করলে কি 2002 হয়? না, সেটা হচ্ছে না। সময় শেষ। কেউ চ্যালেঞ্জ করবে? 1961। Yes, 1961। বাবা একজন গ্যাস সিলিন্ডার হকার। ছেলে কাজ পেয়েছিল একটি কোচিং সেন্টারে ঘর মোছার। পরবর্তীকালে আসে রঞ্জি খেলার সুযোগ, সেখান থেকে IPL। আজ এই খেলোয়াড় টিম ইন্ডিয়ার একজন সদস্য। কে ইনি? ইটস আ লাভলি স্টোরি। শ্রেয়াস আয়ার, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, যশস্বী জয়সওয়াল। যশস্বী জয়সওয়াল। যশস্বী জয়সওয়াল। ফুল এন্ড ফাইনাল? আই এম গেজিং অ্যাকচুয়ালি। নি কেউ চ্যালেঞ্জ করবে? রিঙ্কু সিং। সুদীপ্ত আর দেবশ্রী বলছে রিঙ্কু সিং। দেখি হোয়াটস দ্য রাইট আনসার। রিঙ্কু সিং। যশস্বী স্টোরি ইজ মোর অর লেস দ্য সেম। ওরা ফুচকা বিক্রি করে। বলি না, দাদাগিরিতে বাঙালি লড়ে, বাঙালি গড়ে, বাঙালি আজও দাদাগিরি করে। এইসব গল্প হচ্ছে ভারতে দাদাগিরি। একদম। And they are two enormous success stories. Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। রনিতা পাহাড় প্রেমী, ট্রেকিং করো, এটা কি ছোটবেলাকার অভ্যেস? আমি 7 বছর ধরে দিদি পাহাড়ে চড়ছি। আচ্ছা, হঠাৎ করে কিভাবে ট্রেকিং এর না, হঠাৎ করে নয়। অ্যাকচুয়ালি আমার বাড়িতে আমার কাকু ছিলেন, এই পাহাড় সংক্রান্ত ব্যাপারেই ওনার খোদিস। তো আমি ছোটবেলা থেকেই দেখতাম, মানে প্রতি 2 মাস অন্তর করে মানে কাকুর ঘরে একটা ব্যাকপ্যাক হতো এবং মানে হঠাৎ করে কাকু চলে যেত কোথাও ঘুরতে। তো এসে আমরা অমরনাথ, তখনকার দিনে তো এখনকার যেরকম নর্মাল ট্রেকগুলো এসছে, মানে আমরা যেগুলো করছি সেগুলো তখন কেদার, বদ্রী, অমরনাথ, মানে ট্রেকিং হতো। হ্যাঁ, এবং কেদারনাথ তখন অনেক কঠিন ছিল এবং তখন আমি ছোট ছিলাম, স্বাভাবিকভাবেই বায়না করতাম। তো কাকু বলতো এটা তোদের জন্য না, তুই অনেক ছোট আছিস। দেখতাম ব্যাগের মধ্যে না ছাতু, চিড়ে এই সমস্ত প্যাক করে নিয়ে যেত। বলতো এগুলো মানে এক একদিন হতে পারে খাওয়ারও মানে হচ্ছে না। তো তখন থেকেই পাহাড় খুব জানতাম। তো প্রথম আমার পাহাড় যাওয়া, তখন আমি ট্রেকিং করি না 2017 সালে। তো সেখানে আমি গুরুডংমার লেকে যাই। আমার সাথে যারা গেছিলো তারা মোটামুটি সবাই অসুস্থ হয়ে গেছিলো। আমি একদম গুরুডংমার লেকে নেমে একদম, ওখানে তো প্রচণ্ড অক্সিজেনের ডেফিসিয়েন্সি থাকে এবং সবাই অসুস্থ হয়ে যায়। আমি ওখানে গিয়ে একদম লাফিয়ে ঝাঁপিয়ে নাচ করে চলে এসেছি। আমি খুব এক্সাইটেড ছিলাম।
নাইস, খুব ভালো। মারিয়া বলো, এবার তোমার কথা শুনি। দিদি, আমি ডোমজুর ব্লকের রাজচন্দ্রপুরের একটি গ্রাম থেকে আরম্ভ করেছি। সেখানে আমাদের বাড়ি ছিল। তবে আমার বাবার ইচ্ছা ছিল যাতে আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করতে পারি। তাই প্রত্যেক দিন প্রায় 10-15 মিনিট হাঁটার পর একটা ট্রেন ধরে শিয়ালদায় আসা, সেটা আরও 1 ঘন্টা। তারপর সেখান থেকে আবার 10-15 মিনিট হেঁটে লরেটো স্কুলে পৌঁছানো, যেখানে পড়াশোনা করেছি। মাধ্যমিক পরীক্ষা পাশ হওয়ার পর খুব ভালো রেজাল্ট হয়েছিল, বাট অর্থনৈতিক সমস্যার জন্য বাবার একটু অসুবিধা হয়েছিল। টিউশনস করতে করতে 11-12 আমি কমপ্লিট করি। এখানেও আমি খুব ভালো রেজাল্ট করি। আমার ভূগোল অনার্স পড়ার ইচ্ছা ছিল এবং সেটা কমপ্লিট করলাম, সেখানেও ভালো রেজাল্ট হয়। তারপর আমি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিএড কমপ্লিট করি। তারপর একটা ছোট্ট স্কুলে চাকরি স্টার্ট করি, অ্যাবাউট 2,500-3 হাজার টাকা। এখনও আমি সেখানে করছি। কোথায় সেটা? সেটা হচ্ছে কেষ্টপুরে একটি অবস্থিত স্কুল। কলেজ কমপ্লিট হওয়ার পর বিএডের পরে আমার ছেলে হয়, আমি ছেলেকে নিয়ে এসেছি। ও একজন স্পেশাল চাইল্ড, এবং এটা যখন সবাই জানতে পারে, আজও অবধি বিয়ের পর থেকে কন্টিনিউয়াসলি আমার শ্বশুরবাড়িতে আমাকে যেতে দেওয়া হয় না। সরি, নিজের পয়সায় আমি নিজের ঘর কিনেছি, নিজের কোচিং সেন্টার চালাচ্ছি, হাই স্কুল এক্সামিনারও হয়েছি, আবার নিজের পড়াশোনাও আরম্ভ করেছি। আবার কি পড়ছো? অ্যাস্ট্রোলজি, সেকেন্ড ইয়ার, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি। আচ্ছা, হঠাৎ অ্যাস্ট্রোলজি নিয়ে পড়ছো? অ্যাকচুয়ালি যেটা হয়েছিল হচ্ছে, যখন আমি এত প্রবলেমস ফেস করি লাইফে, এবার বাচ্চাকে দেখছি, জীবন চলছে এইভাবে, স্কুলও চলছে, তার মাঝখানে হঠাৎ কি হয়েছিল, আমি একদিন আমাদের এখানে যে রাম মন্দির আছে সেখানে গিয়ে খুব বিরক্ত একটু বসেছিলাম কিছুক্ষণ। তো সেখান থেকে বেরিয়ে আসার পর আমি দেখি যেভাবে ওখানে প্রার্থনা সভা সমস্ত কিছু হচ্ছে, আমার খুব ভালো লাগে। আর আমার এটা বলতে খুব আনন্দ যে শিবজি, বিষ্ণুজি সবাইকে আশীর্বাদ করেন, এবং তারপর থেকে আমার জীবন 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে। ভগবানকে বিশ্বাস করলে তাকে খুঁজতে যেতে হবে না কোথাও, তিনি যে কোনো জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। রিতা, নমস্কার দিদি। তুমি তোমার সন্তানের মা এবং বাবা দুটোই। হ্যাঁ দিদি। কি পরিস্থিতি হয়েছিল? আমার ছোটবেলাটা খুব স্মুথলি কেটেছে। একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমি বিলং করি। আমি বালুরঘাট শহর থেকে আসছি। এবার 2012 সালে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে যায়। মানে 1 মাস মোটামুটি ভালো চলছিল, সব ঠিকঠাক। 1 মাস পর থেকে আমি কিছু কিছু জিনিস নোটিস করলাম যে আমার হাজব্যান্ডের রাত্রিবেলা কিছু মহিলাদের ফোন কলস আসছে, বা আমাকে ও ইগনোর করে বাইরে গিয়ে ফোন রিসিভ করছে, কিছু মেসেজেস আসছে। এগুলো থেকে আমার খুব সন্দেহ হতে শুরু করলো যে রিলেশনটা ঠিক দিকে এগোচ্ছে না। ও মানে চারিত্রিক দিক থেকে খুবই খারাপ একজন মানুষ। আমি আমার দিক থেকে মানে 200% দিয়ে চেষ্টা করেছিলাম যে আমি সংসারটাকে বাঁচাবো, আমি ওর সাথে সংসারটা করব। ছেলে হওয়ার পর থেকে আমার উপরে ফিজিক্যালি মেন্টালি টর্চারটা অসম্ভব রকম বেড়ে যায়। মানে শুধু হাজবেন্ড না দিদি, মানে আমার ইনলসটাও আমাকে ছাড়েনি। মানে এতটা টর্চার আমি হয়েছি, মানে এটা মানে আমি এক্সপ্লেন করতে পারছি না। কোনোদিনও কাউকে জানাওনি? আমি আমার বাড়িতে কিছু কিছু বিষয় জানাতাম। মা বাবা যেহেতু শারীরিক দিক থেকে অসুস্থ, তাদেরকেও আমি খুব একটা প্রেশারাইজ করতে চাইতাম না। আর মানে যতটা আমি নিজে ম্যানেজ করতে পারি, এমন কিছু ভিডিও দেখতে পেলাম যেটা আমি এখানে বলতে পারছি না সবার সামনে। তারপরে আমি কোর্টে কেস ফাইল করি যে এর সাথে আমার পক্ষে থাকা সম্ভব না। আর এই মেকআপের ব্যাপারটা নিয়ে বলতে গেলে মানে একটু একটু করে যাত্রাটা শুরু করেছিলাম, কিন্তু আজকে বালুরঘাটে আমাকে প্রায় সবাই চেনে। মানে এটা ভগবানের আশীর্বাদ ছাড়া আমি কিছুই বলবো না। আমার এখন একটাই ইচ্ছে যে আমার ছেলেটাকে যেন আমি ভালো মানুষ তৈরি করতে পারি, আর একটা ইচ্ছে যেন যদি ভগবানের আশীর্বাদে আমি একটা একাডেমি তৈরি করতে পারি, তাহলেই এই দুটোই আমার মানে এক্সপেকটেশন। পূজা, রেলওয়েজে মূলত দায়িত্বটা কি তোমার? রেলওয়েজে আমার যেটা দায়িত্ব হচ্ছে, আমরা সবাই জানি যে রেল যে চলছে সেই লাইনে অনেক স্টাফদের অনেক রকম কাজ থাকে। তো বেসিক্যালি আমি গ্রুপ ডি স্টাফদের ডিল করি, যারা হচ্ছে আপনার সান্টিং করে, ট্রেনে লাইন মেনটেন করে, আরও বিভিন্ন রকম কাজ রয়েছে। তো সেরকম আমি 700 জন স্টাফের আমি ডিলিং ক্লার্ক। এই যে 700 জন লোক বা মহিলা যারাই লাইনে কাজ করছে, তাদের ওয়েলফেয়ার রিলেটেড সমস্ত রকম কাজ আমাকে দেখতে হয়। সেগুলো কি কি হতে পারে? তাদের স্যালারি করানো, তাদের মেডিকেল কার্ড, তাদের এনপিএস সংক্রান্ত, তাদের যে কোনো বিষয় যেগুলো তাদের ওয়েলফেয়ারের দিকে হবে,
যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয়, কারণ তারা লাইন স্টাফ, তারা এক একজন 12 আওয়ার্স করে কাজ করে, তাদের পক্ষে সম্ভব নয় যে লাইনের কাজ ছেড়ে এসে তার স্যালারি কতটা পার্সেন্টেজ বাড়লো বা ডিএ বাড়লো কিনা বা HR পেলো কিনা সেটা এসে দেখে যাওয়া। দ্যাটস ওয়াই আমাদের একটা পুরো পার্সোনাল ডিপার্টমেন্ট হয়, যেখানে আমার মতো অনেক ক্লার্করা আছে যারা এরকম লাইন স্টাফদের, স্টেশন মাস্টার, টিকিট চেক যারা করছে তাদের, গার্ড, ড্রাইভার, গ্রুপ ডি স্টাফ, সাফাইওয়ালা, যে যত স্টাফ রয়েছে তাদের সমস্ত কিছু দায়িত্ব আমরা নিয়েছি, কারণ তাদের ওয়েলফেয়ারটা যদি আমরা না দেখতে পারি তাহলে রেল ভালো করে চলবে কি করে। আর আমি আসানসোলে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অফিসে পার্সোনাল ডিপার্টমেন্টেই রয়েছি দিদি। আর আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব, আমি যেখানে স্কাউট সংস্থার কথা আপনার বললাম, ওখানে আমাদের একটা ইউনিফর্ম হয়, সেটার খুব একটি সম্মানজনক পার্ট হচ্ছে এই একটি স্কার্ফ, যেটা যদি আমি আপনাকে উপহার করতে পারি নিজেকে খুব প্রাউড ফিল করবো দিদি। এটা আমাদের হসপিটাল গ্রুপ একটি রয়েছে আসানসোলে, রেলওয়ের আন্ডারে স্কাউট গ্রুপটা, ওটারই স্কার্ফ আর ভগেল। বাহ, আমি আপনাকে দিয়ে আজ খুব হ্যাপি হলাম। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নমস্কার বোন, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। এই তো ইলাম বাজার, ভগবতী বাজারে আসাই হয়নি, তোমার হাত ধরে আসা হলো। থ্যাংক ইউ। আবার তোমার হাতের কথা বললাম, তোমার হাত তো নয়, সে তো সোনার হাত, সেই দিয়ে যা তুমি তৈরি করেছো, যার জন্য আজ আমাদের আসা। আর পড়াশোনা কি করেছো? ম্যাথমেটিক্সে মাস্টার ডিগ্রি করেছি। তো অঙ্কে MSc, সেখান থেকে নকশি কাঁথা, তো তোমাকে তো জানতে হবে, মানে তুমি কি করে একটার পর একটা জিনিস হলো। চলুন, ওখানে বাগান বাড়ি, ওখানে আমার পুরো পরিবার অপেক্ষা করছে আপনার জন্য। বাহ, আপনার সঙ্গে অনেক কথা হবে ওখানে, আরেকটা প্রকৃতি আছে ওখানে। চলো আস্তে আস্তে। বাপ রে বাপ, এগুলো হাতে করে তৈরি করেছো? সবটাই হাতে। কি কাপড়ের উপরে তৈরি হয় এগুলো? সুতির কাপড়ে তৈরি। আচ্ছা, 3টে লেয়ার আছে এর মধ্যে। সুতির একদম যেরকম কাপড় হয় সেরকম একটা ফিল আসছে। হ্যাঁ, হালকা শীতে গায়ে দেওয়ার জন্য। এইটা করতে কত সময় লেগেছে? 3 থেকে 4 মাস সময় লাগে। তবে এই কাঁথাটা যেহেতু একটু ফাঁকা কাজ, সেজন্য এই কাঁথাটা করতে খুব বেশি সময় লাগে না, এটা 2 মাসে হয়ে যায়। 2 মাসে? একটু বেশি সময় লেগেছে এরকম কাঁথা দেখাও। যেমন এই কাঁথাটা, মানে প্রথমে ডিজাইন গুলো হয়ে যায়, তারপর ভিতরে এই যে সেলাইটা হয়। মানে আমাদের একটা চিন্তা ভাবনা হয় যে কোন মোটিফে করব, সেই ডিজাইনটা করা হয়, তারপর এখানে আঁকা হয়, তারপর সেলাই হয়। এই যে দেখছেন এটা ডিজাইন, এটা সুসুতো সেলাই। আর এই যে সেলাইটা দেখছেন এটাকে বলা হয় সুজনি, যেটা হচ্ছে কাঁথার আসল জিনিস, সুজনি কাঁথা। ও মানে এই যে ছোট ছোট সেলাইটা, এটা তো এখন আধুনিক ভাবে তৈরি হচ্ছে, একে একে করা হয়। আমি বলছি এটা কি কোনো থিম আছে এই কাঁথাটার? হ্যাঁ, এই থিমটা হচ্ছে যে গ্রাম বাংলায় বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত তো, এবং সেটাকে এই কাঁথায় তুলে ধরা হয়েছে। এটা যেমন 100 বছর বয়স হলো কাঁথাটার। 100 বছর? হ্যাঁ, আমাদের পূর্বপুরুষের তৈরি। আর এটা তখনকার দিনে কিন্তু এই সুতোগুলো কিনতে পাওয়া যেত না, শাড়ির পাড় থেকে সুতো তুলে তুলে তারপর সেলাই করা হতো, সেটাই ছিল নকশি কাঁথা। আমি এই সুতোগুলোর উপরে, এই কাজগুলোর উপরে হাত দিচ্ছি, কি পোক্ত ভাবা যাবে না। মানে এখন তো আমরা ওইভাবে ড্রয়িংটা করি, আর তখনকার দিনে তো চিন্তা ভাবনাগুলো এভাবে হতো যে চোখের সামনে যেগুলো দেখছেন, যেমন এখানে দেখুন উচ্ছে আছে, আচ্ছা, তারপর দেখুন কাঁচি আছে, যা যা চোখের সামনে পড়েছে। এখানে চাঁদ তারা রয়েছে, শুভ প্রতীক চাঁদ তারা। এই দেখুন 100 বছর আগে একটি বাচ্চার হাতের ছাপ নকশি কাঁথায়, এবং এখানে দুটো পা। কি করে পেলেন? এতদিন ধরে থাকলো কি করে? আমার শাশুড়ি মা জায়ের পিসিমা বানিয়েছেন। পিসিমা বানিয়েছে, মানে আমরা এমনি বলছি হয়তো 100, হয়তো ওটা 150 হতে পারে। অঙ্কে MSc করলে, পড়াশোনা কোথায় করেছো? বোলপুর কলেজ, বর্ধমান ইউনিভার্সিটি। আর স্কুল কোথায় ছিল? স্কুল ইলাম বাজার। অঙ্কে MSc করার পর নকশি কাঁথার সাথে কিভাবে যুক্ত করলে নিজেকে? অঙ্কে MSc করার পর আমার বিয়ে হয় এবং তারপরে এই পরিবারে আসি। শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই চাইতেন আমি পড়াশোনা আবার কন্টিনিউ করি এবং তারপর বিএডটাও করি। তবে একটা তো খুব ভালো কথা শুনে ভালো লাগলো যে শ্বশুর বাড়িতে আসার পরে সবাই তোমাকে উদ্বুদ্ধ করেছে যে তুমি পড়াশোনাটা করো। একদম। এবং তারপর যখন আমি বসে থাকছিলাম যে আমার কোনো কাজ ছিল না, তখন অনেক ফ্রাস্ট্রেটেড হয়েছিলাম। পুরো পরিবার আমার সঙ্গে ছিলেন। শাশুড়ি মা বললেন যে কিছু একটা কাজ করতে হবে যে কাজের মধ্যে আমার ভালো লাগা থাকবে। আমার শ্বশুরমশাই, আমার হাজবেন্ড সবাই মিলে বলেন ইউনিক কিছু করা, সেটা নকশি কাঁথা হতে পারে, যেটা গ্রাম বাংলার এই শিল্পটা আমাদের অনেক আগে প্রায় মানে প্রতি বাড়িতে বাড়িতে হতো। তো সেটাই ভাবলাম যে গ্রামের মহিলাদেরকে দিয়ে যদি আমি কিছু ওদের উপার্জনের একটা রাস্তা এবং সেই সঙ্গে শিল্পটা হারিয়ে যাওয়া থেকে বেঁচে যাবে, সেই জায়গা থেকে, সেই ফিলিংস থেকেই শুরু। 3 বছর আগে শুরু করি। জি5
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপাতত আপনাকে বাইরে আসতে হবে সকলের সামনে। আপনাকে এই মুহূর্তে প্রয়োজন। বৈদেহী মুখার্জি থাকলে খেলাটা একদম জমে যাবে। দেখো দিব্যা সেন, তুমি যা যা বলেছো আমি সব করেছি, আর আমি যা করেছি সব আমার পুত্র পুত্রবধূর জন্য করেছি। আমার ছেলে সবে জেল হেফাজত থেকে বেরিয়েছে, আমি তোমার কথায় সবকিছু করেছি। এমনকি যে নাটকটা আমি করেছি। থাক, দেয়ালেরও কান আছে, কিচ্ছু বলবেন না, একদম চুপ করে থাকুন আপনি। আমি পুরো ড্রামার স্ক্রিপ্ট লিখে দিচ্ছি আপনাকে, আপনি শুধু বাড়ি গিয়ে ঠিক তাই তাই করবেন, তাহলে আর কেউ সন্দেহ করবে না। জ্যাস সান্যাল জানে না আমার মস্তিষ্কটাও না যথেষ্ট উর্বর। আপনি যান, বৈদেহী মুখার্জি আপনার কোনো চিন্তা নেই, আসুন আমার সাথে। কিন্তু আমি একা। আপনাকে তো বললাম 4 জন বডিগার্ড আপনার সাথে আমি দিয়ে দিচ্ছি। রহমত, যা বলেছি মনে আছে? ইয়েস ম্যাডাম। ওনাকে পৌঁছে দিয়ে আসুন। আর হ্যাঁ, বৈদেহী মুখার্জি গায়ে একটু ধুলোবালি মেখে নেবেন, ওই যে কিডন্যাপ হলে যেমন লাগে ঠিক সেইভাবে, বুঝতে পেরেছেন? কিন্তু সেটা বিশ্বাসযোগ্য হবে? যা বলছি সেটা করুন না। অনেক বড় একটা গেম খেলার জন্য প্রস্তুত হন। কাজের কাজটা ঠিক হয়ে গেছে, অনেকগুলো টাকা ট্রান্সফার হয়েছে, শেয়ার ট্রান্সফার হয়েছে। যা বলছি সেটা করুন না, আমার উপর একটু ভরসা রাখুন। তুমি শিওর? 100%। দিব্যা সেনের মস্তিষ্ক শয়তানের কারখানা। আপনি যান। ওকে, আমি যাচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যাই হোক, শোনো, তোমাকে আসতে হবে। আমাকে? কিন্তু স্যার আমি তো এখন প্ল্যান অনুযায়ী তো আমি এখন সাসপেন্ডেড। কিছু করার নেই, তোমাকে পৌঁছতে হবে। 3টে ডেড বডি আর একজন বোধহয় বেঁচে গেছে। হোয়াট? হ্যাঁ, ওখানে 4 জনকে আইডেন্টিফাই করা গেছে। তাদের একজনের নাম রহমত, একজনের নাম জীবন, একজনের নাম মনোজ, আরেকজনের নাম ওই বিল্লা। 2 জন বেশ কুখ্যাত ক্রিমিনাল, আর 2 জন বোধহয় দলে নতুন ফিরেছে। বুঝলাম, কিন্তু স্যার আমি কি করে যাব? মানে সে তুমি যেভাবে খুশি আসো, কিন্তু তোমাকে ইনভেস্টিগেট করতে হবে, তোমাকে স্পটে আসতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ওকে স্যার, আমি আসছি, তবে আমাকে ডিসগাইজে আসতে হবে। মানে ছদ্মবেশে? কিসে? বৃদ্ধা, একজন বৃদ্ধা মহিলা, রিটায়ার্ড অফিসার। কি?
তা কি নাম নেবে? কি নাম নেব? কি নাম হতে পারে? কি নাম হতে পারে? জ্যাস থেকে জানকী। আগাথা ক্রিস্টির মিস মার্পেলের বঙ্গীয় সংস্করণ, মিস সরখেল। জানকী সরখেল। কি সরখেল? রিটায়ার্ড অফিসার, শখের গোয়েন্দা। শখের গোয়েন্দা জানকী সরখেল। আপনি কি কারোর জন্য ওয়েট করছেন? পাবলিক ভিড় বাড়ছে স্যার, রিপোর্টাররা সব ঘিরে নিচ্ছে। উপায় নেই। কেন স্যার? একজন আসছেন ইনভেস্টিগেশন। কি আসবে? জানকী সরখেল। হ্যালো ম্যাডাম। এই দীপক, নদী, তোমরা রিসিভ করছো? ওকে স্যার, ওকে। প্লিজ 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 আসুন ম্যাডাম, আসুন। নমস্কার। নমস্কার, এক মিনিট। হ্যাঁ, চলুন। স্যার ইনি? জানকী সরখেল একসময় আমাদের ডিপার্টমেন্টে ছিলেন। গ্যাসের অ্যাবসেন্সে উনিই কাজটা করবেন। কি বলছেন স্যার? ইনি একজন রিটায়ার্ড মানুষ কি করে? শখের গোয়েন্দা, প্রখর বুদ্ধি। হ্যাঁ। অনেকটাই বলতে পারো জ্যাসের মতোই। কি বলছেন স্যার? আপনি যাই বলুন স্যার, জ্যাস ইজ দ্য বেস্ট। ভাই তুই চুপ করো তো চোখরা। এক্সকিউজ মি ম্যাডাম। আসুন ম্যাডাম। জানকী সরখেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও রিকশা যাবে? কোথায় যাবেন? 37 নম্বর বাড়িতে। ও আচ্ছা, বসুন। কত টাকা? 10 টাকা। একটু দাঁড়ান, হ্যাঁ আসছি। দাদা, তুমি গাড়িটা এখানেই রাখো। হ্যাঁ, আমি আসছি। এখানেই রাখবে। চলুন। হ্যাঁ, বসুন। একশো টাকা নয়, 10 টাকা বলেছি। রেখে দাও। দাঁড়ান। কি? পারিশ্রমিকের বেশি নিই না। আপনাদের বড় লোকই চাল, অন্য কোথাও দেখাবো। বাবা, একে তো একজন মেয়ে, তার উপর আবার রিক্সা চালাও। দিলাম তো 90 টাকা এক্সট্রা। কি অসুবিধা? বললাম না বকশিস নিই না। যেটুকু পারিশ্রমিক তার বেশি নিই না আমরা। যেটুকু আমার সেটা ঠিক বুঝে নিই আমি। আমিও যেটুকু আমার আমি ঠিক বুঝে নিই। এখন আমার কাছে 10 টাকা নেই। কি করতে পারি আমি? রেখে দিন। 10 টাকা বকশিস দিয়ে গেলাম, ফ্রিতে রিক্সা চালিয়ে দিলাম। শোনো শোনো শোনো, এই মেয়ে শোনো আমার কথা। তুমি শুনতে পাচ্ছ? আরে শুনতে পাচ্ছ তুমি আমার কথা? স্ট্রেঞ্জ। তুমি এখানে? কিছু কথা ছিল। দেবান্তর বাড়ি যাতে একটু।
ওকে বস। এখানে এসেছে কেন? তোমাকে নেমন্তন্ন করতে এলাম। আমাকে নেমন্তন্ন করতে? আমার বিয়ে। পাত্রের নাম রেহান চ্যাটার্জি। আর এই যে বিয়ের কার্ড। কার্ডটা কোথায় গেল? আমি মনে হয় কার্ডটা রিক্সাতে ফেলে এসেছি। বিয়ের কার্ড? না, খোলা উচিত হবে না। আমার মনে হয় এটা ওই মেয়ের কার্ড যে বকশিস দিতে চেয়েছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রিক্সাটা কোথায় গেল? রিক্সাটা কোথায় গেল? কার্ডটা ছিল তোর মধ্যে। আপনি কার্ডটা ফেলে এসেছিলেন না? হ্যাঁ। Thank you so much. Mention not. ইংলিশ জানো? কেন? 4 চাকা চড়েন বলে কি শুধু আপনারাই ইংরেজি জানবে? যারা 3 চাকা চালায় তারা ইংরেজি জানবে না? অদ্ভুত মেয়েটা। এরকম মেয়ে রিক্সাওয়ালা আমি খুব একটা দেখিনি আগে। এই যে রেহান, বিয়ের কার্ড। এখান থেকেই আমার ড্যাডির কাছে পাঠানো হয়েছে। রেহান, আমার অ্যাব্রড থেকে এখানে আসার একটাই উদ্দেশ্য, তোমাকে বিয়ে করা, তারপর এখান থেকে চলে যাওয়া, অবশ্যই তোমাকে সাথে নিয়ে। আমরা ওখানেই একসঙ্গে সেটেল করব। বিদেশ? গানটা শোনোনি? কোন গানটা? বলো 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 সবে, শত বিনা বিনু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লাভে। এই গানটা? হ্যাঁ শুনেছি, কিন্তু কেন? যেই ছেলেটা নিজের দেশকে এত ভালোবাসে সে বিদেশ যাবে না রে মা। তুমি বলো একটা ভালো ছেলে দেখে চলে যাও। আমি মাসখানেক হলো এখানে পড়ে আছি রেহান, তোমাদের বাড়িতে, একদম মেয়ের মতো আঙ্কেলের কাছে। আর আমার মাথায় সবাই ঠকিয়েছে, সবাই যে আমি ওই বাড়ির বউ হতে চলেছি। আমার মাথার মধ্যে ঢুকে গেছে, আমার প্রত্যেকটা কোষে কোষে যে তুমি আমার স্বামী রেহান। আমার ভাবনায় তুমি, আমার কল্পনায় তুমি, আমার স্বপ্নে শুধু তুমি রেহান, শুধু তুমি, শুধু তুমি। আর আমার মন, আমার সত্তা, আমার সবকিছু তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছে রেহান। ইয়েস, বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, আমাকে আইবুড়ো ভাত পর্যন্ত দেওয়া হয়ে গেছে। এরপর মেহেন্দি হবে, তারপর বিয়ে শুরু হবে। ফিরে চলো, ফিরে চলো রেহান। আমি ফিরবো না, আর ফিরলেও তোমার ঘরে তো নয়। আর ভবিষ্যৎ এখানে এসো না, আর বিয়েটি আমার পোষায় না।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শিমুল, আমি একজন মৃত্যুপথ যাত্রী, আমাকে এটুকু ফেভার তুমি করবে না? কি চাও তুমি আমার কাছে? আমি বেশি কিছু চাই না শিমুল, আমি শুধু চাই তুমি আমার এই চাকরিটা করো। দেখো, তুমি যদি এই চাকরিটা না নাও, আমার মা কিন্তু আর বাঁচবে না। আমি আর বেশি দিন নেই শিমুল। আমি যদি তোমার চাকরিটা নিই, তোমার মন ভালো হবে? হ্যাঁ শিমুল, হ্যাঁ, আমার মন ভালো হবে। আমার মনে হবে তুমি আমার কাছ থেকে কিছু অন্তত নিলে। ঠিক আছে, তোমার চাকরি নেওয়ার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করব। সরি। তুমি বিশ্রাম নাও এখন, আমার অনেকগুলো তো কাজ আছে, সেগুলো করতে হবে। আর সময় মতো তোমার খাবারটাও দিয়ে যাব। তার মধ্যে যদি কোনো প্রয়োজন হয়, এখানে বেলটা রইলো, বেল বাজিও। মাঝে মাঝে আমার খুব মনে হয় সবকিছু যদি আবার নতুন করে শুরু করতে পারতাম। জীবনে যেই সময়টা চলে যায়, সেই সময়টা আর কখনো ফিরে আসে না। তবে যেই সময়টা আসে, সেটাকে ভালোভাবেও ব্যবহার করা যায়। শারীরিক প্রতিবন্ধকতা কোনো প্রতিবন্ধকতাই নয়। আচ্ছা, তুমি তো বই পড়তে ভালোবাসো, দেখো না যদি একটু লিখতে পারো। তাই তো, তুমি ঠিক বলছো শিমুল। সত্যি তো, আমার হাত তো ঠিকই আছে। শিমুল, একটা কাজ করতে পারো তুমি, আমাকে একটা ওই ডায়েরি, একটা পেন দিতে পারো? হ্যাঁ, কেন দিতে পারবো না? আমি তোমাকে এক্ষুনি একটা ডায়েরি আর পেন দিচ্ছি, যেটা মনে হয় লিখো। আমি আসি। এসো। এর মধ্যেই লিখে রেখে যাব আমার সমস্ত না পারা, আমার সমস্ত অপরাধের কথা, আর শেষ পর্যন্ত আমার অপরাধ মুক্তির কথা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুতুল দি তোকে ভালোবাসে বলেই তো পুতুল দি তোকে আসতে বলেছিল। তুই ও বাড়িতে না এলি, পুতুল দি শ্বশুর বাড়িতে তো অন্তত যেতে পারতিস। না রে, দেখ, আমি তোর জীবনের পুরনো অধ্যায়ের সাথে নিজেকে জড়াতে চাই না। ইনফ্যাক্ট তুই তো আমাকে নিজে থেকে ফোনও করিসনি। বিপাশাদির একটা বড় ঘটনা ঘটে গেছে, সবই তো শুনেছিস। সেই জন্যই তো আমি তোকে ফোন করে চলে এলাম। আচ্ছা যাকে, তুই এখন আছিস কোথায়? মানে বিপাশাদির বাড়িতে নিশ্চয়ই নেই। এখন আমরা ও বাড়িতেই আছি। ওই বাড়িতে মানে বিপাশাদির শ্বশুর বাড়িতে? না না, বিপাশাদির শ্বশুর বাড়িতে থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। তবে হ্যাঁ, প্রথমে ঠিক করেছিলাম যে সুচরিতাদির বাড়িতে ভাড়া থাকবো, কিন্তু ওখানেও থাকা সম্ভব হলো না, ওরা রাখতে চাইলো না। তখন আর কি করব বল? তাই কি? তাই পরাগদের বাড়িতেই আছি।
না না, তুই এক্স্যাক্টলি কি বলতে চাইছিস বলতো? শতদ্রু, আজ সকালে পরাগের একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আজ সকালবেলা খাট থেকে নামার চেষ্টা করছিল একা একা, সেই সময় ও পড়ে যায়। আমরা সবাই নিচে ছিলাম, দৌড়ে ওপরে গিয়ে দেখি যে কন্ডিশনটা আরো সিরিয়াস। দেখ, ডাক্তার তো বলেই দিয়েছে যে ওর আর কোনো মোবিলিটি থাকবে না, চাকরিটাও তো থাকবে না। এখন এই সিচুয়েশনে আমি না না, তুই কি বলতে চাইছিস বল? দেখ, আমি কিছু বলতে চাইছি না তোকে, আমি শুধু তোকে বলছি তুই সিচুয়েশনটা বোঝার চেষ্টা কর। পরাগের যা অবস্থা, সেখানে ও একা একা কিছুই করতে পারে না, সবই আমার শাশুড়ি মাকে, পরাগের মাকে করে দিতে হয়। এই বয়সে পরাগের মা পারে বলতো অত বড় একটা মানুষকে ওঠানো নামানো, তার সমস্ত কাজ করে দেওয়া? তার পক্ষে কি করে সম্ভব বলতো? তারও তো বয়স হয়েছে, ছুটিতে ছিল, এখনো টাকা পাচ্ছে, কিন্তু কদিন পর তো পরাগের নো পে হয়ে যাবে তখন। আচ্ছা, তুই এই এক্সপ্লেনেশন গুলো আমাকে কেন দিচ্ছিস আমি না বুঝতে পারছি না। শতদ্রু, আমি তোকে কোনো এক্সপ্লেনেশন দিচ্ছি না, যা সিচুয়েশন আমি তোকে শুধু সেটাই বলছি, প্লিজ বোঝ। এইগুলো জেনে আমি কি করব শিমুল, তুই আমাকে বলতো? তা ঠিক, তুই আর কি করবি? তবে হ্যাঁ, আমাকে কিছুদিন। বল বল, আটকে গেলি কেন? তোকে এখন কিছুদিন ওই বাড়িতে পরাগের সেবাদাসী হয়ে থাকতে হবে, তাই তো? বলিস না শতদ্রু, এই শব্দগুলো উচ্চারণ করিস না, তোর মুখে মানায় না। দেখ, তুই তো একটা ভালো ছেলে, তোর মুখে না এই শব্দগুলো শুনলে খুব খারাপ লাগে। আর কিছু বলতে চাস তুই? আর কি বলবো বলতো তোকে? একটু বোঝার চেষ্টা কর, একটা অসহায় মানুষকে এভাবে ছেড়ে আমি কি করে বেরিয়ে আসবো? অন্তত 2-3 মাস আমাকে ওখানে সময় দিতে হবে। আচ্ছা শিমুল, যদি 2-3 মাসে এসে সুস্থ না হয় তাহলে? এটাই লাখ টাকার কথা নেই, 2-3 মাসেও যে সুস্থ হবে তার কোনো গ্যারান্টি নেই। বাহ, ফ্যান্টাস্টিক। মানে সারা জীবন সে যদি সুস্থ না হয়, সারা জীবন তুই ওখানে থেকে যাবি, তাই তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলী আপনাকে বাঁচিয়েছে কিভাবে? হ্যাঁ, কালকে যদি শ্যামলী না থাকতো তাহলে আমার পাটাই পুড়ে যেত। এই সব করেই তো উনি আমাকে কনফিউজ করে দেন। বুঝতে পারি না কিছু। যাই হোক, আপনি বলুন যে আপনার হাত কি হয়েছে? আপনার হাতে ওই আয়রন করতে গিয়ে লেগে গেছে। আজ আমি উঠি। না, আমি একটা কথা বলছি তিস্তা, দেখুন যে এখানে তো ঠকানোর কোনো প্রশ্নই আসছে না, তাই না? আমি মানছি যে আমার উপর, আমার ফ্যামিলির উপর ওর একটা, মানে আমাদের একটা কৃতজ্ঞতা আছে ওর উপর, ও যা যা করেছে আমাদের জন্য, কিন্তু কৃতজ্ঞতার ভালোবাসার মধ্যে একটা পার্থক্য আছে। আমরা কৃতজ্ঞ ওর কাছে, কিন্তু তাই বলে আমি ওকে ভালোবাসতে পারবো না। দেখুন, শ্যামলী আর আমার কোনোদিন কিছু হতে পারে না। ইনফ্যাক্ট আমি ওকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছি। ডিভোর্স? হ্যাঁ, ডিভোর্স। ওর আমার বিয়ে যেভাবে হয়েছিল সেটা খুবই আনন্যাচারাল। জোর করে একটা বিয়ে দিলে তো, আর আমি তো বিয়ে করতেও চাইনি। আমি এই ডিভোর্সের প্রসেসেই আছি। সেই সময় মানে আনফর্চুনেটলি সমস্ত প্রেস মিডিয়া সবাই ইনভলভ হয়ে গেছিল, তাই তখন আমি বিয়ে থেকে বেরিয়ে আসতে পারিনি। আমাকে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছিল। আর তারপরে এই ডিভোর্সের প্রসেসটাকে ঠিক রাখার জন্য আমাকে সব জায়গায় এটা প্রিটেন্ডও করতে হয়েছে যে আমি আর শ্যামলী খুব ভালো আছি। ইনফ্যাক্ট এটা কি প্রোগ্রাম হয় না, জোড়ি নাম্বার 1, সেখানেও আমি শ্যামলীর সাথে এই জন্যই গিয়েছিলাম যাতে সবাই এটা দেখে ভাবে যে আমি আর শ্যামলী খুব ভালো আছি। আমি ওকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেবো তিস্তা, প্লিজ আপনি ওকে ছেড়ে যাবেন না। দেখুন, আপনারা হয়তো জানেন যে আমাদের বিয়েটা নিয়ে খুবই কন্ট্রোভার্সি হয়েছিল, কিন্তু আমি আজকে সকলের সামনে বলতে চাই যে এখন এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। এই জন্য স্যার সেদিন হাসি মুখে সব করলেন। আমি আসি। আমার পক্ষে কোনো বিবাহিত লোকের সঙ্গে
বন্ধুত্ব রাখা সম্ভব নয়। তিস্তা, স্যার শ্যামলীর থেকে মুক্তি চাইছেন মহেশ্বর, আর এই মানুষটার কাছে ছায়া হয়ে লেগে থাকতে হবে আমাকে। এ কি কঠিন পরিস্থিতির মধ্যে ফেললে আমায় মহেশ্বর। তিস্তা দাঁড়ান, তিস্তা, তিস্তা, আমার ওড়না। তিস্তা, স্যার আসছেন, সব শেষ। আমি কথা দিয়েছিলাম তিস্তা, আপনার গোপনীয়তা রক্ষার দায়িত্ব আমার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যদুর মনে হচ্ছে যে শখ থেকে উনি জ্ঞানটা হারিয়েছেন, হাতে একটা চোট লেগেছে, বাট ইন্টারনাল কোনো হ্যামারেজ আছে কিনা সেটার জন্য আমরা ওনাকে অ্যাডমিট করছি। আপনারা কাজ করুন, আপনারা ওয়েট করুন, লেট মি চেক। আচ্ছা আপনি শুনুন, এটা তো একটা মেয়ের ব্যাগ, এই ব্যাগটা আপনি রাখুন। ওকে। হাতের মধ্যে স্বর্গ পেয়ে গেলাম আমরা। এটাই তো মুখ্য অস্ত্র, তিস্তার ব্যাগ, আর তার মধ্যে তিস্তার ফোন। তৃষা, নিশ্চয়ই এখানে ওর পার্সোনাল ইনফরমেশন থাকবে, এখান থেকে জানা যাবে তিস্তার আসল পরিচয় কি। চলো চলো। সিস্টার, অক্সিজেন লেভেলটা কিন্তু কম আছে, ওনাকে একটা অক্সিজেন মাস্ক লাগাতে হবে। কিন্তু স্যার ওনার মুখ তো প্রথম থেকেই ঢাকা। ওনার ওই বন্ধু বলেও গেলেন যে সবার সামনে ওনার মুখের ঢাকা না খুলতে। হয়তো কোনো ক্ষত বা অন্য কিছু আছে, পারমিশন না ছাড়াই। আপনি জানেন না যে ডাক্তার আর উকিলের কাছে কিছু লুকোতে নেই? মুখে এভাবে ঢাকা থাকলে আমি ট্রিটমেন্টটা করবো কি করে? মুখে ঢাকনাটা খুলুন। আমরা কি কি ট্রাই করলাম? তিস্তার টি ট্রাই করেছি, মিত্রর এম ট্রাই করলাম, আর একটাই অপশন আছে, এটা ভুল হলে কিন্তু পুরো সিকিউরিটি লক হয়ে যাবে। কিছু একটা ভাবো, কি হতে পারে বলো তো? আমার তো মাথায় কিছু আসছে না, দাঁড়াও, কি হতে পারে? এই দেখ, এই ফোনে তোর ছবি দিয়ে ওয়ালপেপার সেট করে দিলাম, কি সুন্দর লাগছে না? হ্যাঁ সে তো লাগছে, কিন্তু তিস্তা যখন স্যারের সঙ্গে থাকবে তখন যদি স্যারের চোখে এই ফোনটা পড়ে যায় কোনোভাবে, তখন দাঁড়া, আমি না লক সেট করে দিচ্ছি, বুঝলি? এই দেখ, এস এস মানে শ্যামলীর এস আর স্যারের এস, খুশি? হ্যাঁ, আর এই ফোনটাই তিস্তার ফোনে। তিস্তার ফোনে? দাঁড়া, এটা তো একটা লক সেট করে দিই। তিস্তা তো আর স্যার বলে ডাকে না, এটাতে তাহলে এ, কিন্তু পেটটা কাটবি না কিন্তু, একেবারেই এ। আচ্ছা ঠিক আছে, বাবারে এগুলো মনে রাখতে হবে। মানে এক্সকিউজ মি, আমাদের কনসেন্ট ফর্মে একটা সিগনেচার লাগবে, তার জন্য পেশেন্টের ফ্যামিলিকে দরকার, তো আপনি ওনার বাড়ির লোকদের ডেকে নিয়ে আসুন। বাড়ির লোকদের ডাকতে হবে? আচ্ছা, ওদের দুজনের মধ্যে তো বেশ মাখামাখি শুরু হয়েছে। তুমি একবার অনিকেতের এই ট্রাই করো। এটা ট্রাই করা যেতেই পারে, তারপর ভাগ্যে যা আছে তাই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ট্রাই করো। যদি দাদা ভাই এসে দেখে যে আমরা তিস্তার ফোন নিয়ে ঘাটাঘাটি করছি, তাহলে আমাদের সন্দেহ করো। প্লিজ ব্যস্ত হচ্ছে কেন? করছি তো, তাড়াতাড়ি দাঁড়াও। অরুণ,
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তো বিয়েটা এখনো হয়নি তো তোর বিয়েটা, চল না প্লিজ। আমি যখন তোকে পালিয়ে যেতে বলেছিলাম, তুই আমাকে বলেছিলি সিনেমা সিরিয়ালে এসব হয়। হ্যাঁ ঠিকই বলেছিলি। তুই বোধহয় বুঝতে পারছিস না পিকলু, এভাবে শেষ মুহূর্তে পালিয়ে যাওয়া যায় না। বর্ষা দেখ, আমি তো স্বীকার করছি আমি ভুল করেছি, আমি দোষ করেছি। তখন আসলে যা হওয়ার হয়ে গেছে, বাদ দে না। আর সময় নষ্ট করে লাভ নেই বর্ষা, চল না প্লিজ। এই বর্ষা, যা হয় না পিকলু। আর কিছুক্ষণ পরেই আমার বিয়ে, আর বর এসেও গেছে। এখন যদি আমি পালিয়ে যাই তাহলে বাবা মা দাদা ওদের কতটা অসম্মান হবে ভেবে দেখেছিস? সেটা পারবো না রে। আমি আমার বাবাকে অসম্মানিত হতে দেখতে পারবো না। পিকলু, সবকিছুর একটা সময় থাকে, আর আমাদের এক হওয়ার সময়টা পেরিয়ে গেছে। এতক্ষণ ধরে কি করছে বর্ষা? না, এবার আমাকে দেখতেই হবে। কি সুন্দর লাগছে তোকে। কবে এত বড় হয়ে গেলি তুই দাদার মতন? বুঝতেই পারিনি মা। যোগ্য দাদা, বর্ষা যে একদম ভালো নেই, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু আমি যে কিছুই করতে পারছি না। আমি যে নিরুপায় যোগ্য দাদা। হাতটা দে। চলো বর্ষা, শুভ দৃষ্টির সময় হয়ে গেছে। পড়না, নিয়ে এসো তুমি ওকে। আয়, আমি আসছি। চলো বর্ষা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে বল না মায়। দিদি, আমি বড় ভুল করে ফেলেছি দিদি। দিদি, বিশাল বড় ভুল করে ফেলেছি, আমাকে বাঁচা তুই দিদি। কি হয়েছে পিকলু, বল না আমাকে। আমি তো প্রথম থেকে বুঝতে পেরেছি তুই কিছু একটা লুকোচ্ছিস আমার থেকে। কি লুকোচ্ছিস, কি হয়েছে বল। দিদি, আমি বর্ষাকে খুব ভালোবাসি দিদি। তুই ওর এই বিয়েটা আটকে দে দিদি। মিথ্যে বলেছি দিদি, কিন্তু আমি আর এটা সহ্য করতে পারছি না দিদি। আমি বর্ষাকে অন্য কারোর হতে দেখতে পারবো না দিদি, পারবো না আমি। তুই কথাটা বর্ষাকে বলেছিস? বলেছি দিদি,
কিন্তু আমাকে ফিরিয়ে দিয়েছে দিদি, বলেছে আর কিচ্ছু হওয়া সম্ভব না। বর্ষা তো এমন কথা বলার মেয়ে নয়। তাছাড়া আমি তোর সৃজন দা আমরা দুজনেই তো তোদের দুজনের সাথে আলাদা করে কথা বললাম পিকলু। তখন তো বর্ষা আমাকে বললো যে তুই নাকি ওকে ভালোবাসিস না বলেছিস। আচ্ছা পিকলু, ইনফ্যাক্ট তুই তো আমাকে একই কথা বললি। ভুল করেছি দিদি, মিথ্যে বলে আমি বড় ভুল করেছি। নিজের ভালোবাসাটা অন্য কারোর হতে দেখাটা যে এতটা কষ্টে, এতটা কঠিন বুঝিনি আমি। ভেবেছিলাম আমি পারবো, কিন্তু পারছি না আমি পারছি না। এই বিয়েটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না দিদি, পারছি না। কিন্তু পিকলু, আমি তো তোকে বারবার করে গায়ে হলুদের সময় জিজ্ঞেস করলাম, বলতে বললাম যে কি হয়েছে বল আমাকে, চুপ করে থাকিস না পিকলু, বল আমাকে। কিন্তু কেন বললি না ভাই, কেন বললি না আমায়? তোর জন্য দিদি। আমার জন্য মানে? আমি ভেবেছিলাম আমি যদি বর্ষাকে বিয়ে করতে চাই তাহলে তোর শাশুড়ি তোকে কথা শোনাবে, বাড়িতে অশান্তি হবে। ডাক্তার এই সময় তোকে কোনো স্ট্রেস নিতে বারণ করেছে। আমি কি করতাম বল? ছোটবেলা থেকে তুই আমার গায়ে একটা আঁচও আসতে দিস, সব সময় আমাকে আগলে রেখেছিস। আর যখন ডাক্তার বারবার করে বলে গেছে কোনো স্ট্রেস নেওয়া চলবে না, আমি তোর ভাই হয়ে যদি এটা না করতাম তাহলে কি হতো বল দিদি? সেই জন্যই আমি সবাইকে মিথ্যে বলেছি দিদি। ওই বর্ষাকে খুব ভালোবাসি দিদি। তুই কি পাগল পিকলু? তুই শুধুমাত্র আমার জন্য কিছু বললি না পিকলু। তুইও তো সারাক্ষণ আমাকে আগলে রেখেছিস। যখনই আমার জ্বর হয়েছে ছোট থেকে, তুই রাত জেগে আমার মাথার উপরে বসে থেকেছিস। তুই ছোট থেকে একই রকম রয়ে গেলি ভাই, চাপা স্বভাবের রয়ে গেলি, এখনো ছেলে মানুষই করলি। তুই যদি একবার আমাকে বলতিস তাহলে আমি আর তোর সৃজনদা মিলে ঠিক মাকে বোঝাতাম। কিন্তু বড্ড দেরি করে ফেললি ভাই, বড্ড দেরি করে ফেললি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ফুলকি দাস। ফুলকি দাস, আপনি রোহিত রায়চৌধুরীর ছাত্রী না? সেদিন তো খুব চিৎকার করে বলছিলেন রোহিত রায়চৌধুরী নির্দোষ। কিছু প্রয়োজন ছিল? মাকালি, ফুলকি দাসকে শান্ত রেখো, শান্ত রেখো। এমন ভাবে বলছেন যেন ফুলকি মিথ্যে কথা বলছে। আরে বাবা, কোর্ট তো ভার্ডিক্ট দিয়েই দিয়েছে, রোহিত রায়চৌধুরী কেস তো খারিজ হয়ে গেছে। কেন, সে খবর আপনারা জানেন না? শুনুন মশাই, আমাদের কাছে প্রতিনিয়ত অনেক খবর আসে, সব তো আর মনে রাখা সম্ভব হয় না। আর আপনারা সবাই মিলে এভাবে অফিসের ভিতরে ঢুকে আসলেন যে বড়। এই অফিসে এরকম ভাবে ঢোকার কোনো নিয়ম নেই, আর সিকিউরিটি আপনাদেরকে আটকায় নেই। সিকিউরিটি কাউকে রাখার দরকার নেই। পিয়াল দাদা, দরজাটা বন্ধ করো। ওকে। মানে এটা কি মাস্তানি হচ্ছে নাকি? এটা কিন্তু একটা কাগজের অফিস, আর দৈনিক পত্র কিন্তু একটা মাঝারি মাপের কাগজের মধ্যে পড়ে। হ্যাঁ, আর এর সার্কুলেশন কিন্তু নেহাত কম হয় না, কথাটা মনে রাখবেন আপনারা। বসুন। মানে এসব কি হচ্ছে কি এখানে? আমি আপনাকে কয়েকটা কথা বলবো, আর আপনাকে সেগুলো মানতে হবে। যখন আপনারা রোহিত রায়চৌধুরী দোষী সেই খবরটাকে বড় করে ছাপাতে পেরেছিলেন, তাহলে স্যার যে নির্দোষ সেই খবরটা ছাপান, এটা তো আপনাদের দায়িত্ব। শুনুন, আপনি এখন বেরোন তো, বেরোন। আমি দৈনিক পত্রের সম্পাদক, কোন খবর ছাপা হবে কোন খবর ছাপা হবে না সেটা সিদ্ধান্ত আমি নেব।
এইসব খবর না বাজারে বিক্রি হয় না, নৈতিক দায়িত্ব কর্তব্য দেখাতে এসছে। এক ফোঁটা মেয়ের মুখে খালি বড় বড় কথা। আপনি এখন বেরোন তো, বেরোন। শুধু একটা জাব মারলাম, তাতেই তো ধরাশায়ী হয়ে গেলেন স্যার। এরপর কিন্তু পর পর পাঞ্চ মারবো। আপনারা সাংবাদিক, সত্যিটা সবার সামনে আনা আপনাদের দায়িত্ব। আমরা যেমন রিং এর ভেতরে লড়াই করি, আপনারা কলম দিয়ে লড়াই করেন, সেটা মিথ্যের বিরুদ্ধে। কাল যেন খবরটা ছাপা হয় স্যার। নাকটা তো পুরো ঝুলে গেল গো বাবা গো। ফুলকি, তুমি এটা কি করলে বলো তো? এখন যদি কেউ জানতে পারে এরপর? ওরে বাবারে, চলো 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 চলো। কি হয়েছে স্যার? এখানে কি হয়েছে? কি হয়েছে স্যার? কালকের কাগজের লেআউট পাল্টাও, এক্ষুনি যাও বিনোদ, এক্ষুনি যাও। ওরে বাবা গো, কালকে সকালের কাগজে একটা বড় খবর বের হবে, একটা বড় খবর। যাও। ওরে বাবা, বাবা গো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকের তাজা খবর, রোহিত রায় চৌধুরী নির্দোষ। আজকের তাজা খবর, রোহিত রায় চৌধুরী নির্দোষ। আজকের তাজা খবর, রোহিত রায় চৌধুরী নির্দোষ। কাকিমা, আজকে কাগজটা পড়ো। আমার স্যার নির্দোষ প্রমাণিত হয়েছে। আর কাগজগুলো দাও। কাকা, আদালত স্যারকে নির্দোষ ঘোষণা করেছে। পড়ো আজকে কাগজটা। কাকিমা, আজকে কাগজটা পড়ো। আমার স্যার নির্দোষ প্রমাণিত হয়েছে। এ নাও, তুমিও পড়ো। ও কাকা, আজকে কাগজটা পড়ো। স্যার নির্দোষ প্রমাণিত হয়েছে। এই নাও, তুমিও। কি ব্যাপার ফুলকি, আদালতের রায় কি বেরিয়ে গেছে? ও জেঠু, পড়ো না কাগজটা। খবরের কাগজে সব বুঝিয়ে লিখেছে। ওরা ভুল বুঝেছিল কি না? দাও 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 দাও, আমি পড়ি। নবাবগঞ্জে আদালতে নির্দোষ প্রমাণিত হলো রোহিত রায় চৌধুরী। গেম ভিলেজে বক্সার আমি পড়ছি। শোনো, গেম ভিলেজের বক্সার জিয়া ব্যানার্জি শ্লীলতাহানি কাণ্ডে অভিযুক্ত রোহিত রায় চৌধুরী নির্দোষ প্রমাণিত হলো। আজকের তাজা খবর, রোহিত রায় চৌধুরী নির্দোষ। আজকের তাজা খবর, রোহিত রায় চৌধুরী নির্দোষ। আমি বলেছিলাম না স্যারের বদনাম ঘুচে যাবে। এই দেখো, কাগজে বড় বড় করে বেরিয়েছে স্যার নির্দোষ। আমরা তো জায়গায় জায়গায় কাগজ বিলি করেছি। ক্লাব ঘর, চায়ের দোকান, বাড়ি, বাস স্ট্যান্ড, সব জায়গায় কাগজ দিয়েছি। আর সবাই কাগজটা পড়েওছে। স্যার, এই নিন, আপনিও পড়ুন। দিদি না, বড় 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 বড়। ফুলকি, এসব কি ধরনের ছেলে মানুষই বলতো? আরে রোহিত, তুই জানিস না ফুলকির আইডিয়াটা কতটা কাজে দিয়েছে। সবাই লজ্জায় পড়ে গেছে একেবারে। হ্যাঁ দাবাই, লোকজন বলছে তোকে শুধু শুধু বদনাম করলো। তাহলে শেষমেশ ফুলকি দাসের বুদ্ধিটা কাজে লাগলো তো? সিরিয়াসলি তোরা এখন ওকে সাপোর্ট করবি? আর এরপর তো যেই ওর কথা শুনবে না তাকেই ধরে একখানা ঘুষি মেরে দেবে। এভাবে চলতে পারে কখনো? ঝামেলায় পড়ে যাবে তো একদিন। এটা অন্তত একবার দিদিকে পড়তে বলি, অন্তত একবার এটা পড়তে বলি। একবার মা মা ছাড়ো না এখন এসব। কেন শুধু শুধু তুমি? দিদি 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 একবার এদিকে আসবে। দিদি, এই তো দিদি। কি হয়েছে এটা? কি দিদি, রোহিত যে নির্দোষ সেই ব্যাপারে কাগজে ছেপেছে, দৈনিক পত্রে। কি? জেঠিমা, এই না পড়ো। শিকড়ি। ও মাই ফাদার, এত পাঞ্চিং এর পরও এডিটর রাইটিং। নবাবগঞ্জ আদালতে নির্দোষ প্রমাণিত হলো রোহিত রায় চৌধুরী। গেম ভিলেজে বক্সার জিয়া ব্যানার্জির শ্লীলতাহানি কাণ্ডে অভিযুক্ত রোহিত রায় চৌধুরী নির্দোষ প্রমাণিত হলো। রোহিত রায় চৌধুরীর উকিল ধানু
নবাবগঞ্জ কোর্ট রোহিত রায়চৌধুরীকে বেকসুর খালাস করে। তাহলে জেঠিমা রায়চৌধুরী বাড়ির বদনাম ঘুচলো তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা দেবকী আর বাবা বসুদেব আমাকে তাদের সন্তান বলে মানেন। মা দেবকী আমায় মমতা ভরে ডেকে পাঠিয়েছেন। উনি না দেখে, আমাকে না চিনে আমার উপর ভরসা করেছেন। ওনার দুঃখের কথা ভাবলেই আমার চোখে জল আসে যে সংসারে এমন মাও আছেন যিনি তার অষ্টম সন্তানের মুখও দেখেননি। কত কষ্ট জমে আছে ওনার মনে। হয়তো আমি ওনার কাছে গেলে ওনার কষ্ট কমবে। কানাই, আমি তোকে দেবকী আর বসুদেবের কাছে যেতে বারণ করছি না, আমি তোকে কংসের কাছে যেতে বারণ করছি। তুই যে আমার কানাই সেটা আমি জানি, কিন্তু কংস নয়। ও তো এটাই জানে যে তুই দেবকী আর বসুদেবের অষ্টম সন্তান, যে ওর মৃত্যুর কারণ হবে, আর যে কারণে কংস অনেক নির্দোষ বাচ্চার প্রাণ নিয়ে নিয়েছে। মা, তুমি কোন কংসকে ভয় পাচ্ছ? সেই কংসকে যার পাঠানো কত অসুরকে তোমার কানাই মেরেছে, অর্থাৎ আমি মেরেছি। মা, আমার মাথায় তোমার মমতার ছায়া রয়েছে, তোমার আশীর্বাদ রয়েছে, আমার কিচ্ছু হবে না মা। না কানাই, তুই যাই বল, আমি তোকে কংসের কাছে যেতে দেব না। আর ওই অসুরদের হত্যা করা, এটাই তোর জীবনের সবচেয়ে বড় সংকট। আর এটাই কারণ যে কংস তোকে দেবকীর সন্তান মনে করে। আর দেবকীও এই ভ্রমে আছেন যে তুই ওর পুত্র। কংসের জন্য সবাই কষ্ট পাচ্ছে, কারোর গৃহেই আনন্দ নেই, শান্তি নেই, ধর্মের ক্ষতি হচ্ছে। তাহলে আমি কি করব কানাই? শুধু যাওয়ার অনুমতি দাও মা। ধর্ম স্থাপনের জন্য কংসের বধ খুব জরুরি মা, যা তোমার অনুমতি ছাড়া সম্ভব নয়। ঠিক আছে, তুই যেতে চাস তো যা, কিন্তু আজকের পর ভুলে যাস যে এই সংসারে তোর কোনো মা আছে। মা, আরে মা, আমার কথাটা শোনো মা। মা, মা, তোমার অনুমতি ছাড়া আমি কোথাও যাব না। তোমার আশীর্বাদ ছাড়া তো আমি কোনো যুদ্ধেই জয়ী হতে পারবো না। আর ওখানে তো কংস আছে মা। আমার শক্তি আর আমার কবচ তো তুমি মা। খোলো না মা। কানাই, আমি তোর কান্না দেখতে পারবো না। তুই যেতে চাস তো তাহলে যা, কিন্তু কানাই আমাকে একটা কথা দিয়ে যা। বলো মা, কি চাও বলো। আমি যখনই তোকে ডাকবো তুই আমার চোখের সামনে থাকবি। মা, আমি তোমাকে কথা দিচ্ছি, যখনই যশোদা মায়ের আমার কথা খুব মনে পড়বে, দেখতে ইচ্ছে করবে, তখনই আমি চলে আসব। যখনই কানাই বলে ডাকবে, তোমার কানাই মাখন খাওয়ার জন্য চলে আসবে মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।